নমস্কার। আমরা সাধারণত শুধুমাত্র কবিতা পাঠ করে থাকি। পত্রিকা থেকে কবিতা পাঠ এই পর্বে আমরা বেশ কিছু কবির কবিতা পড়ে থাকি বিনা মন্তব্যে। আজকে এই পত্রিকা থেকে কবিতা পাঠ পর্বে শুধুমাত্র কবিতা পড়ব না। আজকে আমরা কবিতার উপর লেখা একটি প্রবন্ধ বা একজন বরিষ্ঠ কবির মতামত, তার ভাবনা চিন্তা, তার দৃষ্টিভঙ্গি কেমন কি সেইটা বুঝবার চেষ্টা করব তার লেখা থেকে। আজকের পত্রিকাটির নাম ত্রিষ্টুপ। এটি হলো ত্রিষ্টুপের 2001-এর বইমেলা সংখ্যা, কলকাতা বইমেলা সংখ্যা 2001-এর। ত্রিষ্টুপের সম্পাদক ব্রজকুমার সরকার, সেই সময়ে সহ সম্পাদক ছিলেন পিনাকি রঞ্জন সামন্ত এবং পত্রিকাটির প্রচ্ছদ শিল্পী ছিলেন সঞ্জয় রক্ষিত। সঞ্জয় রক্ষিত বরাবরের মতো বা প্রায়শই অধিকাংশবারের মতোই প্রচ্ছদ করে থাকেন ত্রিষ্টুপের বা এই অঞ্চলের বিভিন্ন পত্রপত্রিকায়। 2001 সাল যে সময় এই পত্রিকাটির সংখ্যাটির থেকে আমি লেখাটি পড়ব, সে সময় এইটিতে এবং অন্যান্য পত্রপত্রিকার প্রচ্ছদে সঞ্জয় রক্ষিত বহু পরিচিত ছিলেন। তো আজকের এই যে ধীমান চক্রবর্তী যে গদ্যটি আমি পড়ব, এটিকে প্রবন্ধ না বলে আমরা অন্যরকমভাবে ভাবতে পারি। কবিতা সম্পর্কে, তার সমকালীন কবিতা সম্পর্কে তার ভাবনা চিন্তা, তার দৃষ্টিভঙ্গি এবং ইত্যাদি। সমকালীন কবিতার অল্প স্বল্প, ধীমান চক্রবর্তী। অবশেষে বেশ কিছুদিন হলো বাংলা কবিতার পুরানো ধারার চালু কবিতার বাতাবরণ ভেঙে চুরমার করে হয়ে উঠেছে নতুন, স্বতন্ত্র এবং অন্য মাত্রার। নতুন কবিতার এই পদক্ষেপ বেশ কয়েক বছর আগে শুরু হলেও তা অধিকাংশের কাছে ছিল এক নতুন প্রদেশ। সেখানে প্রবেশ করায় ছিল দ্বিধা ও জড়তা। আজ বহুপাক্ষিক মত বিনিময়, বোঝাপড়ার কারণে তা হয়ে উঠল যথেষ্ট গ্রাহ্য। এর পিছনে রয়ে গেছে নতুন মাত্রার কবিদের একরোখা জেদি আচরণের পরিমণ্ডল। তারা নিজেদের বাইরে রেখেছিলেন যাবতীয় সমালোচনা ও সিদ্ধান্তের। তাদের সহযাত্রী হিসাবে ছিল নিজেদের মগজ, সচেতন মনোভঙ্গি, শব্দ ও ভাষাকে অন্যভাবে বাজানোর মূল্যবান প্রয়াস। ছিল একটি কল্পিত আউটলাইন, যার ওপাশে রয়ে গেছে চালু কবিতা, চেনা পরিমণ্ডলের লেখালেখি, যা নতুন কবিতার জন্য বাতিলযোগ্য বলে বিবেচিত। এতদূর পড়ার পর আমি ব্যক্তিগতভাবে দু একটি কথা বলতে চাই যে এই যে কবিতার ফরমেশন হচ্ছে, পরিবর্তন হচ্ছে, কবিতা এতকালের যে নিয়মিত যে বাঁধা ছক, যে তার বাঁধা, তার যে ভাষা, তার যে চেহারা, তার যে প্রকাশভঙ্গি, সেটাকে ভেঙে বেরিয়ে আসছিল বলে ধীমানদা এখানে লক্ষ্য করেছেন এবং সেটি তিনি উল্লেখ করেছেন। আমি এই মুহূর্তে এই গত কয়েক বছরের মধ্যে
যেটা লক্ষ্য করছি, এই যে কবিতার বাধা ছক ভেঙে বেরিয়ে আসার যে প্রবণতা সেই সময়ে করা হয়েছিল, সেই বাধা ছককে ভেঙে পরবর্তী আরেকটি নতুন ধারার দিকে অগ্রসর হওয়ার পরিবর্তে এই গত কয়েক বছরের মধ্যে কবিদের আমি দেখতে পাচ্ছি, বিভিন্ন পত্রপত্রিকা এবং কবিদের লেখায় দেখতে পাচ্ছি যে তারা আবার পিছন দিকে ফিরে যাচ্ছেন। তাদের ওই প্রচলিত যে কবিতা ভাবনা ছিল সেখানেই তারা ফিরে যাচ্ছেন এবং সেটাকেই তারা কবিতা বলে ভাবছেন বা ভেবেছেন এবং সেটাই তারা পরিবেশন করছেন, এবং ফলে এরও পরবর্তীকালে যারা আসবেন বা আসছেন তারা হয়তো সেই পুরনো রীতি প্রথাতেই অভ্যস্ত হয়ে পড়ছেন। ফলে যে সংগ্রাম করে, যে লড়াই করে, যে প্রচলিত প্রথা থেকে বেরিয়ে আসার যে আন্দোলনটি হয়েছিল, যে কাজকর্মগুলি হয়েছিল, সেটা কি কোথাও পিছন দিকে চলে যাচ্ছে, বা আমরা সেখান থেকে বিচ্যুত হচ্ছি, বা আমরা আমাদের এই সময়ের কবিদের, এই সময়ের উত্তরসূরিদের কি আর কি সেখানে ধরে রাখতে পারছি না? মানুষ কি আর গবেষণা করতে, পরিশ্রম করতে, সময় ব্যয় করতে, নতুনত্বের ঝুঁকি নিতে চাইছে না? প্রশ্নগুলি রাখলাম। ফিরে আসছি ধীমানদার লেখায়। নতুন যা ভিন্ন মাত্রার এইসব বাংলা কবিতার লক্ষণগুলি চিহ্নিত করার কাজ শুরু হয়েছিল অন্তত 10 বছর আগেই। আগে বা পরে বহু কবি, প্রাবন্ধিক, চিন্তাবিদ এসব লক্ষণগুলোকে চিহ্নিত করে এ সম্পর্কে তাদের বিস্তারিত মতামত জানিয়েছেন। আজ এই ধরনের চিহ্নিতকরণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব পাচ্ছে উত্তর আধুনিক চিন্তা চেতনা, যা বাংলা সাহিত্যের ক্ষেত্রে প্রধানত তুলে ধরেন প্রাথমিকভাবে কবি ও প্রাবন্ধিক সমীর রায়চৌধুরী। কিন্তু বাংলা কবিতার এই নতুন ও স্বতন্ত্র মাত্রার হয়ে ওঠার ক্ষেত্রে, লক্ষণগুলি চিহ্নিতকরণের ক্ষেত্রে জল হাওয়া দিতে ও লালন করার জন্য সর্বপ্রথম শুশ্রূষা দেন কবি ও প্রাবন্ধিক বারিন ঘোষাল। তিনি এই লক্ষণগুলিকে অতি চেতনা বা সম্প্রসারিত চেতনা বলে নামকরণ করেন। সবচেয়ে লক্ষণীয় হল উত্তর আধুনিকতা বা আধুনান্তিকতার সঙ্গে সম্প্রসারিত চেতনার ধারণাটির মিল প্রচুর। সচেতন পাঠক এতদিনে নিশ্চয়ই জেনে গেছেন অতি চেতনা এবং অধুনান্তিকতার মিলনগুলি কোথায় কোথায়। কোনো অমিল নয়, সেই মিলগুলোকেই আজ বাংলা নতুন কবিতায় প্রবল ও অমোঘ হয়ে উঠছে, যা এই লেখার একমাত্র আলোচ্য। শুধুমাত্র লক্ষণগুলি নিয়ে। কেন্দ্র থেকে ছড়িয়ে পড়া বা কেন্দ্রাতিক। কবিতার লেখার, কবিতার বিষয়ে, কবিতার ভাবনা চিন্তার যে কেন্দ্রিকতা ছিল, একটি বিষয়ের কেন্দ্রিকতা ছিল, তাকে কেন্দ্র করে বুনন হতো। এখন এই কেন্দ্র থেকে ছড়িয়ে পড়া বা কেন্দ্রাতিক, এই বিষয়টার উপরে পরিবর্তনটা কি বলতে চাইছেন ধীমান চক্রবর্তী, সেটা দেখা যাক। আধুনিক বা চালু কবিতার একটি প্রধান বিবেচ্য ধারা ছিল যে কবিতার একটা মূল বিষয় যা কেন্দ্রে থাকবে, যাকে ঘিরে ক্রমশ গড়ে উঠবে কবিতা, ছড়িয়ে পড়বে বিভিন্ন দিকে, কিন্তু কেন্দ্র থাকবে একটি। নতুন কবিতা অস্বীকার করে এই কেন্দ্র সম্পর্কিত ধারণাটি। তাই এ ধরনের ভিন্ন মাত্রার কবিতায় কোনো কেন্দ্র নেই, তা সম্পূর্ণ কেন্দ্রাতিক। এ ব্যাপারে কবি ও প্রাবন্ধিক বারিন ঘোষাল বলেন, চেতনা এক বা একাধিক উপলব্ধি এবং অক্ষয়। কবিতাজাত বিস্ফোরিত অভিজ্ঞতা অনেক সময় নবচেতনার উন্মেষ ঘটাতে পারে। কবিতা যে মুহূর্তে এই উন্মেষ ঘটালো, সেই অভিজ্ঞতাটিকেই বলা যেতে পারে কেন্দ্র। তার আগে বা পরে
আরও অনেক অভিজ্ঞতায় প্রকাশিত হতে পারে, কিন্তু চেতনার একবার উন্মেষ হলে ভাবনা সেখান থেকে বহুদূর যাত্রা করে। অনেক সময় কবিতার গঠনটিকেও ত্যাগ করে কবিতা ভাবনা যতক্ষণ না উপলব্ধি সম্পূর্ণ হচ্ছে পুরো আর ফুরায় না। কবিতার এমনকি কেন্দ্রের যে ভাবনা সেটি নয়, কবিতার যে গঠন সেটাকেও ত্যাগ করে যাচ্ছে লিখিত কবিতাটি তার বর্তমান সময়কালীন গঠনকালীন সময়ে। এই যাত্রা আলোর দিকেই, যতদূর চেতনা ততদূর উজ্জ্বল, তার বাইরে অন্ধকার আকাশে এই যাত্রাই অতি চেতনা, কেন্দ্রাতিক সম্প্রসারণ, সমস্ত সম্ভবকে যাচাই করা। সেন্টার ক্যানট হোল্ড, সসীম ও অসীমের বিরোধিতা শুধু কথায়। সমকালীন বাংলা কবিতায় এর উজ্জ্বল উদাহরণ বহু। এবার কিছু এক্সাম্পল, কিছু উদাহরণ ধীমান চক্রবর্তী দেখাচ্ছেন। প্রথম উদাহরণটি জহর সেন মজুমদারের অপরাহ্নের আত্মকথন, এই কবিতা থেকে নেওয়া হয়েছে। পোস্টকার্ড কুইজ থেকে এভাবেই লাফ দিয়ে উড়ি আর ফুঁ দিই ফার্নেসে। আগুনে পুড়ে যেতে থাকে পাখিদের কম্পাস, চারপাশে বেড়ে ওঠে রাক্ষসী লাটাই। সকালবেলা ঠিক থাকি, দুপুরবেলা ঝিম, সন্ধ্যে থেকেই জঙ্গলের বাঁকে বাঁকে অসহ্য আত্মার ট্রাপিজ, এভাবেই গায়ে জন্মায় ফোসকা। 2 নম্বর যে উদাহরণটি দেখাচ্ছেন প্রাবন্ধিক বা আলোচক, সেটি রামকিশোর ভট্টাচার্যের একটি কবিতা প্রীতিভাজনে সুতার থেকে। কুয়াশা, তার উপরে একটা নৌকা, তাকে পোস্টকার্ডে বসালাম আর তখনই বৃষ্টি নাচানাচি। একেই তুমি ভাবছ কৌশল, ঐক্য বাক্য গোলাপি সাদা খাম, সন্ধে হতেই জড়ো হচ্ছে ঘাসের ওপর। এ সময় কি হয়, বর্ণমালার বিলি কাটে মেঘের গায়ে কিংবা বাসে ট্রামে। তিন নম্বর উদাহরণটি দিচ্ছেন চিত্তরঞ্জন হীরার হাওয়া পালকের অক্ষর, এই কবিতা থেকে। হাওয়া পালকের ভিটে মাটি সন্ধ্যার ক্লাসে জড়ো হয়, জড়ো হয় রিমোট বোতাম থেকে ছুঁড়ে দেওয়া কাশফুল। হাওয়া পালকের কৈশোর, কোনো অর্থ নেই, অথচ প্রযুক্তি তরঙ্গ এসে নেড়ে দেয় পথঘাট। স্বপ্ন চুরচুর ধুলো, আই ঢাই বরফের অনুকম্পাও, সেই পথ ধরে হেঁটে যায় আগুন লাগা খাদের। লক্ষ্য করুন, এই যে 3টি উদাহরণ তুলে ধরা হলো, এই উদাহরণগুলির মধ্যে কোনো উদাহরণটিতেই কোনো একটি নির্দিষ্ট বিষয় নেই যেটা কবি লিখতে চেয়েছেন। আপাতভাবে মনে হতে পারে কিছু অসংলগ্ন কথাবার্তা এবং কখনো কখনো তাকে অর্থহীন মনে হতে পারে। অদীক্ষিত পাঠক সেটাকে ভাবতেই পারেন, কিন্তু যদি একটু সচেতনভাবে এগুলিকে পড়া যায় তাহলে দেখতে পাবেন যে হ্যাঁ, অসংলগ্নতা থাকতেই পারে। অসংলগ্নতাটা ইচ্ছা করেই করা হয়েছে, কারণ কেন্দ্রের সঙ্গে সাযুজ্য রক্ষা করার দায়কে অস্বীকার করা হয়েছে। কিন্তু একাধিক সম্ভাবনা এর মধ্যে দেখা যাচ্ছে, একাধিক সম্ভাবনা, একাধিক গ্যালাক্সি এই ভাবনা চিন্তাগুলোর মধ্যে রয়েছে, এবং যে গ্যালাক্সিগুলোর মধ্যে আবার অসংখ্য গ্রহ নক্ষত্র বর্তমান রয়েছে, ভাবনার গ্রহ নক্ষত্র বর্তমান রয়েছে। ফলে একটা লাইনের সঙ্গে পর লাইনের যে তথাগত যে অব্যাহত ধারা, তথাগত যে আনুগত্য, তথাগত যে পরিশ্রমহীন আনুগত্য, সেটা কিন্তু নেই।
এই উদাহরণ তিনটি দেওয়ার পর আলোচক লিখছেন, উপরের তিনটি কবিতার সেই অর্থে কোনো কেন্দ্র নেই। পাঠক খুঁজতে গেলে শুধু শুধু হয়রান হবেন। এই কবিতাগুলি শব্দের প্রতিস্থাপন বৈশিষ্ট্যে হয়ে উঠেছে অনুভব প্রধান। এখানে কোনো বিষয় এক আধ জায়গায় পাঠকের বিষয় বা কেন্দ্র পাচ্ছি মনে হওয়া মাত্রই দেখেন কবিতা ইচ্ছাকৃত ভেঙে দেন। এ ধরনের কবিতায় প্রধানত জোর দেওয়া হয় অনুভবে, যা সেন্সেশনও বলা যেতে পারে। প্রতি মুহূর্তে অনুভবকে যেমন জোর দেওয়া হচ্ছে, তেমনি প্রতি মুহূর্তে যে অনুভব পরিবর্তন হয়ে যাচ্ছে, সেই পরিবর্তিত অনুভবগুলিকে একই কবিতার মধ্যে পরপর লাইনের মধ্যে, কখনো কখনো দেখা যাচ্ছে এক লাইনের মধ্যেই দুটি বা তিনটি অনুভব একসঙ্গে প্রকাশ পাচ্ছে, একজন আরেকজনের সঙ্গে ঠেলাঠেলি করে, এরকমভাবে। এবং এই যে কবিতাগুলিকে লেখা হচ্ছে, এই কবিতাগুলির মধ্যে আবেগে ভেসে যাওয়ার কোনো জায়গা থাকছে না। বাচিক শিল্পী তার গলায় নিয়ে এগুলিকে খেলাবার কোনো সুযোগ পাবেন না, কারণ এটি প্রতি মুহূর্তে তার বোধকে আহত করবে, তার বোধকে চিন্তা করতে বাধ্য করবে, তার বোধকে নতুন স্থানে, এক স্থান থেকে আর এক স্থানে যেতে বাধ্য করবে। পরে আলোচক লিখছেন, যুক্তির বাইরে বেরোনোর প্রবণতা বা যুক্তি বিপন্ন হয়ে ওঠা। সেই সময়ের যে কবিতাগুলির ধরন সেখান থেকে উনি এই দ্বিতীয় লক্ষণটি দেখছেন। সমকালিক কবিতার এই লক্ষণ আজ অত্যন্ত সুস্পষ্ট হয়ে উঠেছে। পুরনো কবিতায় যে যুক্তির খেলা থাকতো, তৈরি করা হতো যুক্তিগ্রাহ্যতা, তাকে সম্পূর্ণ অস্বীকার করে বিপন্ন করে তুলেছে আজকের নতুন কবিতা। যুক্তির ধারাবাহিকতা বিপদগ্রস্ত হয়ে ওঠার ফলে কবিতায় এসেছে বহুমাত্রিকতার ঝোঁক। এই মাল্টি ডাইমেনশনাল কবিতা ত্যাগ করেছে যাবতীয় ছুতমার্গিতা। এ ব্যাপারেও কবি প্রাবন্ধিক সমীর রায়চৌধুরী জানান, এই ধরনের কবিতা শব্দার্থের কেন্দ্রিকতার প্রবণতাকে ডিঙিয়ে প্রান্তি পরিসরের তল্লাশি, বিগর্ভিত অর্থ থেকে মুক্তি, অর্থের ঝোঁককে এড়িয়ে যাওয়ার পরিকল্পনা, শব্দ আয়োজনে সীমাবদ্ধতাকে ডিঙিয়ে যাওয়ার হাতছানি, অর্থের লীলাময়তা যেখানে শব্দবোধকতাকে অতিক্রম করে, স্পেসিফিক মিনিং থেকে লিবারেটেড মিনিং এর দিকে যাত্রা, ভেদ বোধকতা থেকে অভেদ বোধকতার সন্ধানে যাত্রা, এমবেডেড মিনিং থেকে অর্থময়তার বিদিশার সন্ধান, অবচ্ছিন্ন চিন্তা ভাবনা চেতনা থেকে মুক্তি। আজকের কবিতা সম্পর্কে কিছু কথাবার্তার মধ্যে এই কথাগুলি লিখেছিলেন সমীর রায়চৌধুরী। অপাঙ্ক্তেয় জ্ঞানে বুদ্ধির ধারাবাহিক আচরণকে বাতিল করে বিশিষ্ট হয়ে ওঠা কয়েকটি কবিতা। এখন একটু করে খেয়াল করতে হবে যে এই যে কথাগুলি উনি বললেন, যে লক্ষণগুলি উনি বললেন, বিগর্ভিত অর্থ থেকে মুক্তি, মানে গর্ভ থেকে মুক্তি, বেরিয়ে আসার চেষ্টা, তবে কিনা তার প্রকৃত জন্ম হবে। অর্থের ঝোঁককে এড়িয়ে যাওয়া প্রবণতা। অর্থ একটা শৃঙ্খল, অর্থ আমাদের দৃষ্টির, আমাদের বক্তব্যের, আমাদের অনুভবের মধ্যে একটা শৃঙ্খলতার কাজ করে। সেই শৃঙ্খলতাকে অস্বীকার করার একটা চেষ্টা। আর কি আছে গুণ? না, শব্দ আয়োজনে যে শব্দগুলি আমি ব্যবহার করছি, সেই শব্দগুলির যে সীমাবদ্ধতা, শব্দগুলির যে নির্দিষ্ট অর্থ বেঁধে দেওয়া হয়েছে আমাদের বোধের মধ্যে, আমাদের চিন্তার মধ্যে, আমাদের ব্যবহারের মধ্যে, সেই সীমাবদ্ধতাকে ডিঙিয়ে গিয়ে সেই শব্দগুলো, একই শব্দগুলো নতুন কিছু বলতে চাইছে। অর্থের লীলাময়তা এবং ইত্যাদি আরো অনেক কথা। এখানেও লেখক কয়েকটি কবিতার উদাহরণ দেখাচ্ছেন। প্রথম কবিতা রতন দাসের ময়াল সাপ কবিতা থেকে। ট্রেনের কম্পার্টমেন্টের ভেতর শুয়ে আছে ময়াল সাপ। আমি
সাপের গায়ে হাত বোলাই, সাপ জুলজুল চোখে টাইম টেবিল পড়ছে, জিভ দিয়ে চুপচুপ করে কফি খাচ্ছে। ভেবে দেখুন ট্রেনের কম্পার্টমেন্টে সাপ থাকে কিনা। যদি বা কোনো পরিত্যক্ত কম্পার্টমেন্ট ভাঙা কোথাও পড়ে আছে বছরের পর বছর, সেখানে হয়তো বা যদি একটি ময়াল সাপ বা অন্য কোনো সাপ আশ্রয় নেয়, থাকতেও পারে। কিন্তু সেই সাপের গায়ে পাঠক আপনি তো হাত বুলাতে যাবেন না, আর সেই সাপ টাইম টেবিলও পড়বে না। ভেবে দেখুন সাপ জিভ দিয়ে চুপচুপ করে কফি খাচ্ছে। তাহলে এখানে সঙ্গতিহীনতা, যুক্তি অগ্রাহ্য, যুক্তি খাটছে না। আপনি যদি জোর করে অর্থ খুঁজতে যান তাহলে আপনি হয়রান হবেন। এর কোনো যুক্তি নেই, যুক্তিকে অগ্রাহ্য করা হচ্ছে। কিন্তু দৃশ্য আছে, ছবি আছে, এগুলিকে আঁকুন আপনার ক্যানভাসের মধ্যে, দেখুন কেমন বিচিত্রতর ছবি আঁকা যাবে। দ্বিতীয় যে কবিতাটি উনি উদাহরণ হিসাবে ধরেছেন, কুমারেশ চক্রবর্তীর কবিতা সম্পর্ক সম্পর্কিত। দুদিকে দুটো ঋষিভার, একটা পথ তারের মধ্যে বেঁকে যায়। কেউ সত্যিই কথা দেয়, কেউ বাস স্টপে দাঁড়িয়েই থাকে। মাঝখানে রাস্তা খোঁড়াখুড়ি, বজ্রবিদ্যুৎ, অচল হাতগুড়ি। এই যে দুদিকে দুটো ঋষিভার এবং মাঝখানে যে তারের যাতায়াতের যে যোগাযোগ, এটা কিন্তু পুরনো কনসেপ্ট, যে এক রিসিভারে কথা বলবে আর এক রিসিভার শুনবে, এই যে ব্যাপারটা, তার মধ্যে যে তারের যোগাযোগটা, অব্যাহত ধারাকে বজায় রাখা, সেটা কিন্তু দেখুন এসে কেমন হয়ে গেল, রাস্তা খোঁড়াখুড়ি হয়ে গেল, বজ্রবিদ্যুৎ, হাত ঘড়ি সব অচল হয়ে গেল, অর্থাৎ সব ভেঙে পড়ল। এটা তো জীবনেরই অংশ, জীবনেরই অঙ্গ, এ কেন কবিতায় থাকবে না? জীবন তো প্রায়শই আমরা দেখি অর্থহীন হয়ে পড়ছে, তাই কবিতায় সেই অর্থহীনতা থাকাটাই অর্থের সঙ্গতি রক্ষা করা। আর জোর করে অর্থের সঙ্গতি রক্ষা করতে গেলেই সেটি জীবন থেকে বিচ্যুত হয়ে পড়বে, যা কিনা আসলে অর্থহীন হয়ে পড়বে। পরবর্তী একটি কবিতা আলোচক এখানে আলোচনা করার জন্য উদাহরণ হিসেবে ধরেছেন, চলাকালীন সময়ে রক্তপাত হলে ছোট হয়ে যায় ঘন্টা মিনিটের চেহারা। মদ্যপ টেবিল থেকে পিচ্ছিল রাস্তাগুলি ভায়া লেবার রুম, রঙিন পালক ডানা পায়। এই কবিতাটি দিশারি মুখোপাধ্যায়ের টেবিল 2 নম্বর কবিতা থেকে নেওয়া হয়েছে। এটি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যায় আমি যাব না, যেহেতু এটি আমার নিজের কবিতার অংশ। এরপর আলোচক বলছেন, উচ্চতর গণিত যেরকম ফ্যালাসির বিস্তৃত পরিসর আঁকড়ে শিকড় বিস্তার করেছে, উচ্চতর গণিতের কথা ভাবুন, অ্যাবসার্ড যে আপনার ম্যাথ, সেখানে কিন্তু আর এই পাটিগণিতের যুক্তি কিন্তু কাজ করে না। সেই ম্যাথের কথা ভাবুন যেখানে ফ্যালাসির বিস্তৃত পরিসর আঁকড়ে শিকড় বিস্তার করেছে। সেরকম আজকের নতুন কবিতা যুক্তির যাবতীয় সীমা পরিহার করে তা দুলে উঠছে অবাধ ও মুক্ত বাতাসে। কবিতার সমস্ত পুরানো মিথ ও থিম ভেঙে তা উপনীত হতে চাইছে ক্রমান্বয়ে শূন্য এক অবয়বে। তার বহুরঙা চলনে চিন্তা জগতের দুমুখী খোলা, ফলে যথার্থ শব্দার্থ নিয়ে এতদিনকার প্রচলিত ধারণার সৌষ্ঠব হয়ে উঠল বহুত্ব সন্ধানী খোলামেলা অনুভবের প্রতিসরণ। আগে একটি কবিতার মধ্য দিয়ে কবি যা লিখতেন সেটিকেই কবি পাঠকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেন এবং পাঠককে বাধ্য করতেন সেইটুকুই বুঝে সন্তুষ্ট থাকতে। এখন কবি যা লিখছেন তার মধ্যে বহু রকমের সম্ভাবনা, কবিতাটির আগে, কবিতাটির পরে, কবিতা চলাকালীন সময় বহু রকমের সম্ভাবনা পাঠক তার নিজের মতো করে ভাববার অবকাশ পাবেন। অর্থাৎ পাঠককে কোথাও
অনুসন্ধানী হতে হবে, পাঠককে কোথাও পরিশ্রমী হতে হবে, পাঠককে কোথাও কল্পনাপ্রবণ হতে হবে, পাঠককে কোথাও সৃষ্টিশীল হতে হবে, এবং ইত্যাদি। এরপর আরো কিছু প্রবণতা দেখাচ্ছেন ধীমান চক্রবর্তী। বিনির্মাণ তথা ডিকনস্ট্রাকশন। চালু ও প্রচলিত বাংলা কবিতার বিভিন্ন উপকরণকে ত্যাগ বা বাতিল করতে করতে গড়ে উঠেছে সমকালীন বাংলা কবিতা। ভাষা সৃষ্টির মূলে ছিল উপস্থাপিত দৃশ্য বা ছবি, ধ্বনি, বিভিন্ন সংকেত ইত্যাদি। রহস্যময় প্রকৃতিতে ছড়িয়ে থাকা আবহমান চিহ্নগুলিকে পরিচিত করানোর মাধ্যম হিসাবে মানুষ, সমাজ, সভ্যতা থেকে পাঠক পর্যন্ত তা বিস্তার লাভ করেছে এতদিন ধরে। তারা সৃষ্টি করেছে দৃশ্য সংক্রান্ত নানা প্রতিক্রিয়া এবং সংবেদন, যা একসময় চলন সম্পন্ন এবং প্রাণযুক্ত ছিল, তা আজ বহু ব্যবহারে হয়ে উঠেছে জীর্ণ। তা আজ বাংলা নতুন কবিতার কবিদের আর কোনো প্রেরণা জোগাতে পারে না। ফিকে প্রচ্ছন্ন হয়ে এলো ওইসব উপকরণ। যাবতীয় প্রতীক বর্জন করতে শিখলে রূপক ও উপমাকে অপ্রয়োজনীয় জ্ঞানে বর্জন করতে। ফলে কবিতার এই অবিনির্মাণ বাংলা কবিতার পাঠককে দাঁড় করিয়ে দিল এক অন্যরকম অভিজ্ঞতার পৃথিবীতে। বদলে গেল চিন্তা ও চেতনার জগৎ ও পরিসর। ভিন্নতা, বিশেষীকরণ ও ছুত মার্গিতাকে পাশে সরিয়ে রেখে তা রওনা দিয়েছে অনির্দেশ পথে, বিদিশায়। কবিতায় এমনটা চলে না, এমন করে বলা চলে না, এমনটা হলে তবে কবিতা, না হলে কবিতা নয়, এই সমস্ত যাবতীয় বাধা পথ অস্বীকার করা হলো। বিনির্মাণ হয়ে বাংলা কবিতা এলো ভাবনার সমস্ত অঞ্চলের সমন্বয়ে। এখানে কবি আলোচক আরো কয়েকটি কবিতার উদাহরণ টেনেছেন। প্রবাল কুমার বসুর কবিতা বাথটাব। হাঁটা মানে ক্লোরোফিলের মধ্য দিয়ে সমস্ত আলোর বাগানে। স্নানের আগে প্রতিদিন সেখানেই ভেসে উঠত অ্যাপ্রনের আড়ালে জিরাফ। গল্প করত কিভাবে ডিস্টেম্পার হলো জন্মের আগের জরায়ু, তারপরই তো মসৃণ জন্ম, আমৃত্যু, বাথটাবের মধ্যে সানবাথ। 2 নম্বর উদাহরণটি তিনি দেখাচ্ছেন শুভব্রত চক্রবর্তীর আঁশ ধর্মের ইতিহাস কবিতা থেকে। শ্রবণ গাছেরই নিচে কামনা আদল, পাতলা আগুনের চোখ, দেখা যাচ্ছে আর পার বিপরীতে লতিয়ে উঠছে দাবানল। শরীর আশ্রম নয়, গ্রহ ধর্ম ফিরে আসা মোহিনী সড়ক। ভাবার আছে, শরীর আশ্রম নয়, গ্রহ ধর্মে ফিরে আসা মোহিনী সড়ক। তাপস রায়ের একটি কবিতার অংশ বর্ণমালা। চোখ বদলে মেঘ খুলে বক্ষ আবরণ। তাহলে জোনাকি বলো বর্ণমালা অন্ধকারে একান্ত আপন তৃষ্ণায় আতঙ্কিত ছুঁই জল। দেখুন, সঙ্গতি খুঁজুন, বক্তব্যের সরলতা খুঁজুন, দেখুন আপনি কতটা কবিতা সম্পর্কে আপনার যে পুরনো ধারণা, সেই ধারণা নিয়ে এই কবিতাগুলো পড়তে গেলে আপনি কতটা বিপন্নতা বোধ করছেন। এইবার অরুণাংশু ভট্টাচার্যের একটি কবিতা। কবিতাটির নাম হিম, জীবনানন্দের প্রতি, 15 নম্বর। সেখানে অরুণাংশু লিখছেন, জ্বলল মোমবাতি, দুদিকে হিম, চাঁদের মতো নেমে এলো ডানা, এতটা নির্মাণ হলো, আমাদের হই হই চলল সারা রাত, তবু যিনি এখনো কুয়াশার ওপারে। এখনো কুয়াশার মধ্যেই তিনি রয়ে গেছেন। আলোচক বলছেন, ধারাবাহিকতা থেকে বিচ্ছিন্ন, যুক্তি ও প্রচলিত ধারণার বাইরে বিনির্মিত এই কবিতায় পাঠক আস্বাদ পান এক নতুন সম্পর্কের।
ধ্বংসপ্রাপ্ত হতে দেখা যায় এতদিনকার সযত্নে লালিত কবিতা প্রতিমাকে। অনির্দিষ্টতার প্রতি এই ঝোঁক ভেঙে দিয়ে পাঠকের মাথায় থাকা বস্তু বিশ্বের ছবি এবং সজ্জা। এবার আমি বলবো, এই যে পুরনো চেতনা, পুরনো ভাবনা, পুরনো কবিতার সম্পর্কে পুরনো কনসেপ্ট, কবিতার পুরনো গঠন, কবিতার ব্যবহৃত শব্দের নির্দিষ্ট অর্থ, কেন্দ্রাভিমুখী চিন্তা চেতনা, এই সমস্তকে ভেঙে আমরা যে নতুন কবিতার ধারায় এলাম, সেখান থেকে আমি যে একটু আগে আলোচনা শুরুতেই বলেছিলাম যে গত কয়েক বছরের মধ্যে, হয়তো সেটা 8-10 বছর হবে, তার বেশিও হতে পারে, আমি লক্ষ্য করছি শহর, জেলা, মানে কলকাতা কিন্তু লোকে শহর বলে, বাকি সব জেলা, তো যাই হোক, সম্পূর্ণ বাংলা বা বাংলা ভাষায় যেখানে যেখানে কবিতা লেখা হচ্ছে ঠিক এই সময়ে, তার মধ্যে অধিকাংশ কবি কিন্তু তার কবিতা রচনায় এই সব কাজগুলি হবার আগের যে কবিতা চিন্তা চেতনা ছিল সেইখানে ফিরে গেছেন। এবং সেইখানে ফিরে যাওয়ায় কি ক্ষতিটা হয়েছে না, সেই সময়ের দাঁড়িয়ে সেই সময়ের কবিরা যে অনুভব, অনুভূতি তাদের সেই সময়ে কাব্য চেতনার দ্বারা প্রকাশ করেছেন, আর আজকের চিন্তা চেতনা সময়ের যে বৈশিষ্ট্য, তা কিন্তু ওই সময়ের বৈশিষ্ট্য দিয়ে ধরা সম্ভব হচ্ছে না বলে আমার মনে হচ্ছে। তো ফলত এই সময়ের লেখা কবিতা কি কোথাও বিপন্ন হচ্ছে, নাকি আদপেই এখন যে কবিতা লেখা হচ্ছে অধিকাংশের ক্ষেত্রে সেই কবিতাগুলি নতুন কোনো দিকে যাত্রা করছে, আপনা আপনি অসতর্কভাবে, জানি না, অসতর্কভাবে যাত্রা করতেও পারে। তো এই ছিল ত্রিষ্টুপের 2001 কলকাতা বইমেলা সংখ্যায় কবি ধীমান চক্রবর্তীর সেই সময়ের কবিতার উপরে তাঁর ভাবনা চিন্তা, দৃষ্টিভঙ্গি, ছোট আলোচনা বা পাঠ প্রতিক্রিয়া, যা আপনি বলতে চান। নমস্কার।